তো কলকাতা থেকে লাদাখ ট্রিপের প্রথম সিরিজে আমরা কিন্তু 550 কিলোমিটারের মতন কমপ্লিট করেছিলাম। আর আজকেও চেষ্টা করব প্রায় 500-550 কিলোমিটার মতন যাওয়ার। হ্যাঁ, লাদাখ 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 হ্যাঁ, আমাদের মতন কম খরচে যদি তোমরাও লাদাখ ঘুরতে চাও, পেট্রোল পাম্পে কিন্তু তোমরা থাকতেই পারো। চলো ভাই, লাদাখে এসে আমরা। লাদাখে অফ রোডিং করছি আমরা এখন। দেখো খালি একবার, বিহারেতেই লাদাখ হয়ে গেছে। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। হিন্দিতে কি লেখা আছে আমি বুঝতেই পারছি না। একদিকে মোদির ছবি আছে, একদিকে আমাদের যোগীর ছবি আছে। হাইওয়ের উপরে বাঘের মতন গর্জন করছে ভাই, বাঘের মতন গর্জন। এটা হচ্ছে এইচপির পেট্রোল পাম্প। আমরা কানপুর সিটা থেকে অনেকটাই এগিয়ে এসেছি, এসে এখানে আজকে রাতটা কাটাবো। এরকম পুরো টেন্টে সেট আপ করেছি। আমাদের পিছনে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, আর এখানে সব রান্না বান্না সাজ সরঞ্জাম বেরোচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন। আর ঋষভ ভাই টেন্টের মধ্যে বসে আছে, দেখো বসে আছি। ও আলু কাটছে। থালাই করবো, কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে ভাত, হ্যাঁ, আর ভাতে আর ডালে একসাথে মিক্স করে, আচ্ছা, আর আলু ভাজা। গুড মর্নিং সকলকে। এখন টাইম হচ্ছে পাক্কা 7টা। আর আমরা কালকে রাত্রির একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে বিহারের ঔরঙ্গাবাদ পর্যন্ত এসে পৌঁছেছিলাম। আমাদের ঠিক ট্রেন খাটিয়েছিলাম এইদিকে, আর আমাদের ঠিক এই সাইডে রয়েছে পেট্রোল পাম্প। তো আমরা এই ট্রিপে খরচা বাঁচানোর জন্য কিন্তু পুরো ট্রিপটাই পেট্রোল পাম্পের থেকেই কিন্তু যাব। আর পাহাড়ে উঠে গেলে কোনো ব্যাপার না, আমরা যে কোনো জায়গায় কিন্তু একটা সুন্দর লোকেশান দেখে টেন্ট করব। তো আজকের ভিডিওটা আমরা ঔরঙ্গাবাদ থেকেই শুরু করছি। আর আমাদের বাইকগুলো পার্ক ছিল, দেখো ঠিক এই জায়গাটাতে। তো সামনেই বাইক পার্কিং করা ছিল, তার সামনেই আমরা এরকম টেন্ট খাটিয়েছিলাম। আর গতকালের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই যে আমরা কিন্তু রাত্রে এসে রান্নাবান্না সেরকম ভালোভাবে করতে পারিনি। তো যা হোক মুড়ি টুড়ি খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর যারা এখনও পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, লাদাখ সিরিজের প্রথম পার্ট থেকে তোমরা দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টে কিন্তু রিলেট করতে পারবে। তো চলো, আজকের মোটামুটি জার্নি আমাদের স্টার্ট করতে হবে। আর আকাশের ওয়েদারও খুব একটা ভালো নেই, মেঘলা ওয়েদার রয়েছে। তো আমাদের পুরো টেন্ট ফেন্ট গুছিয়ে বাইকে আবার লোড করে তারপরে কিন্তু বেরোতে পারবো। ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে আমাদের এখানে মুড়ি চানাচুর মাখা চলছে। তো ঋষভ ভাই, আজকে মুড়ি চানাচুর খেয়ে আমরা বেরোবো আবার গন্তব্য। তো আজকে মোটামুটি প্ল্যান আছে যে মোটামুটি কানপুর পর্যন্ত যাবো। তো কানপুর ডিস্টেন্স আছে এখান থেকে 482 কিলোমিটার। দেখা যাক ওটা আমরা কতক্ষণে কমপ্লিট করতে পারি। যদি বিকালের মধ্যে 482 কিলোমিটার চলে যেতে পারি, তাহলে আমরা কানপুরকে ছেড়ে আরও আগের দিকে বেরিয়ে যাবো। আর যদি একান্ত দেখি যে রাত হয়ে যাচ্ছে, তাহলে আমরা কানপুরে গিয়ে স্টেটা করবো। তো চলো, আগে মুড়ি চানাচুর খাওয়া যাক, তারপরে বাকি কথা হবে। এখানে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমাদের। তবে রাস্তার মধ্যে এই সমস্ত খাওয়া দাওয়া না করে নিলে সেই রাস্তায় দাঁড়াতে হবে, আবার খেতে হবে, ব্যাগ খুলতে হবে, অনেক ঝামেলা। আর খেয়ে নেওয়া যাক। তোমাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম, এই লাদাখ ট্রিপটা আমরা এত কম খরচে কমপ্লিট করব, যেটা স্বপ্নের বাইরে। মানে ইউটিউবে হয়তো ফার্স্ট টাইম আমরা এত কম খরচে লাদাখ ট্রিপ করতে চলেছি। আর আমরা যেইভাবে পুরো লাদাখ ট্রিপটা শুরু করেছি, আশা করছি মানে এইভাবে কেউ ইউটিউবে লাদাখ ট্রিপে আজ পর্যন্ত করেনি। তো যাই হোক, পেট্রোল পাম্পে থাকা, নিজেরা রান্না করে খাওয়া, এর একটা আলাদা অ্যাডভেঞ্চার রয়েছে। এবং আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা যদি মনে হয় যে আমরা লাদাখ যাব, তো সেখানে কিন্তু গিয়েই ছাড়বো। এবং আমার মতন যদি তোমরাও মনে করো যে আমি একবার হলেও লাদাখ যেতে চাই কম খরচে, তো আমার পুরো এই লাদাখ স্টেশনের সাথে জুড়ে থেকো, তোমরাও কিন্তু একটা কম খরচের মধ্যে লাদাখ ট্রিপকে কমপ্লিট করতে পারবে। আমাদের মোটামুটি বাইক পুরো লোড করা কমপ্লিট। আর এটা করতে করতে কিন্তু আমাদের প্রচুর টাইম হয়ে গেছে। এখন টাইম যদি দেখাই, তো এখন টাইম হচ্ছে 8টা 38। আমরা 7টার সময় উঠে পড়েছিলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। জায়গাটাকে এখন দেখতে কেমন লাগছে দেখো। একটু আগে টেন্ট ছিল, কতটা সুন্দর লাগছিল। আর টেন্ট ফ্রেন্ড যখন আমরা তুলে নিয়েছি, তখন পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে। চলো তাহলে ঋষভ, আজ কত যাবে? দিল্লি যাবে? আরে বাবা,
তো আমার যে পেট্রোল পাম্পের ম্যানেজার ছিল ওনার সাথে একটু দেখা করে তারপরে কিন্তু বেরিয়ে যাবো তেল ভরা কমপ্লিট করে। আমার বাইকে তো অলরেডি ফুল ট্যাঙ্ক তেল রয়েছে, তো আমাকে আর তেল নিতে হবে না। ওই ঋষভের একটু একটা কাটা কম রয়েছে, তেলটা ভাবছি ভরিয়ে নেবে এখান থেকে। अरे हाँ थैंक यू। वो पेट्रोल भरवा ले रहे हैं हम लोग। ठीक है, थैंक यू सर, थैंक यू। এখানকার ম্যানেজার বাবুর সত্যি ব্যবহারটা খুবই ভালো। আমরা তেল ভরানো কমপ্লিট করে এই পেট্রোল পাম্পটা থেকে বেরোচ্ছি জাস্ট। তো কালকে আমরা এলাম ঠিক ওই সাইড থেকে, আর আমরা যাবো আজকের এই সাইডে, মানে কানপুরের সাইডে। এখানকার এক্সপিরিয়েন্স যদি তোমাদের বলতে হয়, পেট্রোল পাম্পে থাকার এক্সপিরিয়েন্সও খুবই সুন্দর ছিল। নিজেরা টেন্ট করে থেকেছি, নিজেরা খাওয়া দাওয়া করেছি, কোনো খরচা নেই আমাদের, পুরো জিরো কস্টে কিন্তু আমরা এখনও পর্যন্ত আছি। তো কোনো রকম এক্সট্রা খরচা নেই, শুধুমাত্র তেল ভরছি আর যাচ্ছি। আর আমাদের মেন মোটিভ ছিল এই ট্রিপটা এটাই যে যে টাকা তেল যাবে সেখানে তো আমরা কিছু করতে পারবো না, তো তেলটা আমাদের ভরবো, বাদবাকি আমরা জিরো কস্টে পুরো ট্রিপটা যদি করতে পারি সেটা সব থেকে ভালো হবে। আমরা চেষ্টা করব যে পুরো ট্রিপটা আমরা বাইরে খুব কম খরচা করি। বিহারের গরম কিন্তু দেখানো শুরু হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল চলছে তাও কিন্তু গরম একটা মানে ভ্যাপসা গরম রয়েছে, যার কারণে গাড়ি চললে অতটা অসুবিধা হবে না। তবে কোনো জায়গায় যদি দাঁড়াই তখন কিন্তু খুব কষ্ট হতে চলেছে দুপুরবেলা বিশেষ করে। সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তবে মাঝে মাঝে যখন রোদ দিচ্ছে তখনই চাপটা বেড়ে যাচ্ছে। এরকম মেঘলা ওয়েদার থাকলে কিন্তু কোনো রকম চাপ হবে না। আজকের প্ল্যান আছে আমরা বিহারকে ছেড়ে ইউপিতে গিয়ে মোটামুটি স্টে করতে হবে, কারণ ইউপিটা টোটালটা কমপ্লিট করা সম্ভব হবে না, কারণ ইউপির যে স্টেজটা রয়েছে না ওইটা কিন্তু অনেকটা বড়। এখান থেকে দিল্লির ডিস্টেন্স আছে 939 কিলোমিটার, যেতে টাইম লাগবে দেখাচ্ছে 16 ঘন্টা 50 মিনিট। ওকে চলো দেখা যাক আমরা কতদূর পর্যন্ত যেতে পারি। তো কলকাতা থেকে লাদাখ ট্রিপের প্রথম সিরিজে আমরা কিন্তু 550 কিলোমিটারের মতন কমপ্লিট করেছিলাম, আর আজকেও চেষ্টা করব প্রায় 500-550 কিলোমিটার মতন যাওয়ার। যদি রোড কন্ডিশন ভালো থাকে এবং ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে তো মনে হচ্ছে আমরা 500 কিলোমিটারের বেশি যেতে পারবো। আমরা যখন এর আগের বার এসেছিলাম এই ব্রিজটা জাস্ট কাজ হচ্ছিল, আর এখন তো দেখতে পাচ্ছি পুরো টোটালি কমপ্লিট। 4টে কিন্তু ব্রিজ পর পর রয়েছে, দেখতে একটা অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। ওয়াও, সামনেই আসছে দিহারি, তো দিহারির জাম একটু আমাদের খেতে হবে। তারপরে সাসারাম ক্রস করার কিছুটা পরে গেলেই কিন্তু আমরা ইউপি বর্ডারে ঢুকে যাব, মানে বিহারকে ছেড়ে দিয়ে ইউপিতে ঢুকে যাবো। চেষ্টা করবো প্রথমবার কন্টিনিউ যতটা পারি ট্রেনে রাখার। আমাদের মতন কম খরচে যদি তোমরাও লাদাখ ঘুরতে চাও, পেট্রোল পাম্পে কিন্তু তোমরা থাকতেই পারো, তবে এরকম পেট্রোল পাম্প চুজ করবে সবসময় যেই পেট্রোল পাম্পটা সারা রাত খোলা থাকবে এবং সেই পেট্রোল পাম্পে যেন সারা রাত গাড়ি আসা যাওয়া করে। না হলে যে পেট্রোল পাম্প রাত্রির দিকে বন্ধ হয়ে যায় সেই পেট্রোল পাম্পে কিন্তু একটু রিস্ক হয়ে যায়, কারণ পেট্রোল পাম্প বন্ধ মানে ওখানকার স্টাফরা কিন্তু সবাই চলে যাবে। এই দেখো বালির খাদান দেখো, ওরে বাবা বালির পুরো পাহাড় হয়ে আছে এখানে। রাস্তা কতটা ডাউন, পুরো উড়ে আমার গাড়িটা নামলো। চলো এইখানে কিন্তু এবারে বালির খাদান দেখা যায় প্রচুর। ওই দেখো দূরে জিসিবি চলছে বালির খাদানে, কিন্তু জিসিবিগুলো সেই বাচ্চা ছোট্ট ছোট্ট খেলনা গাড়ির মতন লাগছে। ও হো, এবারে তো বিহারে এইসব নদীগুলোতে জল রয়েছে। এর আগের বার যখন এসেছিলাম তখন তো জলই ছিল না। বিহারের এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা কিন্তু প্রচুর বড়, প্রায় 3-4 কিলোমিটার তো হবেই হবে। বেশিরভাগটাই কিন্তু এরকম লাল বালি, আর সেই কারণে এখানে খাদান কিন্তু তোমাদের আগেই দেখালাম যে প্রচুর কিন্তু বালির খাদান রয়েছে এখানে। আমরা প্রায় 7-8 মিনিট এই ব্রিজের উপরেই কাটাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে উপর থেকে লাল বালির ব্রিজ দেখলে কিন্তু আমার পুরীর কথা মনে পড়ে যায়। বিহারে এতটাই গরম না, রাস্তা দেখো যেখান থেকে লরি যায় সেইখানটা কতটা ডাউন, আর আমরা যদি ওই বাইক নিয়ে ওই কচে নেমে যাই না একবার, তো নিঘাত স্পিডে তাহলে পড়বেই পড়বে। এখান থেকে ভিউ দেখো পুরোটা পাহাড়, পুরোটা মানে এই থেকে এখান থেকে শুরু হয়েছে, পুরো সামনে থেকে ঘিরে আমাদের পুরো রাইট সাইড পর্যন্ত কিন্তু পাহাড়ই পাহাড়। ওয়াও, আর এখানে দেখতে হচ্ছে বিহারের ভুট্টা চাষ হয়েছে, জাস্ট দারুণ দারুণ। সত্যি কথা বলতে গেলে এই যখন নতুন নতুন স্টেটে আসি না, এখানকার কালচার এখানকার ফসল দেখলে একটা মন থেকে আলাদা অনুভূতি হয়।
ও বাবা, রাস্তা আবার খারাপ হয়ে গেছে ভাই বিহারের। বিহার যতই ডেভেলপ করুক না কেন, রাস্তাঘাট একটু আধটু তো খারাপ থাকবেই থাকবে। এদিকে একটা পাহাড় রয়েছে, এদিকে পাহাড় রয়েছে। অ্যাকচুয়ালি এটা পুরোটা জোড়াই পাহাড় ছিল, তো মধ্যিখান থেকে কেটে পুরো রাস্তা বানিয়ে ফেলেছে। এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, একটা মন্দিরও রয়েছে। বাবা, এখানে বড় মন্দির রয়েছে একটা। কি মন্দির এটা আমার ঠিক জানা নেই, যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। আর এখান থেকে পাহাড় কাটার যে ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর এদিকে তো পাহাড় রয়েছে। তো পৌঁছে গেছি আজকের ডেটের প্রথম টোল প্লাজা। ভাই আবার কি হলো, কোথায় ঢুকবো কোনো ঠিক নেই এদের। চলো, তো বিহারের এই রাস্তার জন্য কিন্তু টোল দিতে হয়, মানে জাস্ট ভাবতে পারছো। যদিও একটু পরে আমরা এই বাম দিকে বেরিয়ে যাচ্ছি কোনো টোল না দিয়ে, তবে আমরা যখন এক্সপ্রেস ওয়েতে উঠবো তখন কিন্তু আমাদের বাইকেরও টোল দিতে হবে। চলো ভাই, লাদাখ এসে গেছি আমরা। লাদাখে অফ রোডিং করছি আমরা এখন। দেখো খালি একবার, বিহারেতেই লাদাখ হয়ে গেছে। ওরে বাবা, গাড়িগুলো যেন উল্টে না যায়, কি অবস্থা বুঝতে পারছো? এটা রাস্তা না অন্য কিছু। এই হচ্ছে আমাদের বিহার। প্রতিবার এই একই কথা বলতে বলতে আমি নিজেও বিরক্ত হয়ে গেছি যে বিহারের রাস্তার কন্ডিশন বরাবর কিন্তু সব স্টেটের থেকে খারাপ। তো কিছু কিছু জায়গায় ভালো করেছে, আশা করছি এইগুলো ভবিষ্যতে ভালো হয়ে যাবে। আমরা যদি এরকম রাস্তা পেতাম পুরোটা, তাহলে কিন্তু জাস্ট জমে যেত রাইডটা। মাঝখানে এমন খারাপ রাস্তা আসছে আর ডাইভারশন আসছে, উনি গাড়ি স্লো হচ্ছে, তখন তো গরম তো রয়েইছে। এই মেঘলা ওয়েদারেও এখন যদি টেম্পারেচার তোমাদের চেক করে দেখায়, 42 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। যে থেকে আমরা বাইক স্টার্ট দিয়েছি সেই থেকে কিন্তু আমরা কন্টিনিউ এখনো পর্যন্ত আসছি। আর এখনও পর্যন্ত আমরা আমাদের বাড়ি থেকে 622 কিলোমিটার কমপ্লিট করতে পেরেছি। কালকে ছিল 550 কিলোমিটার, তো বুঝতেই পারছো প্রায় 70-72 কিলোমিটার কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমরা একটা জায়গা থেকে দাঁড়িয়েছি, দাঁড়াবার জায়গাটা দেখো, মানে ছাওয়া তো কোনো জায়গা নেই, যে গাছপালা রয়েছে একটু ছাওয়া রয়েছে। পুরো একটা ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজের তলায় আমরা এখন জাস্ট একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। তো জল টল খাবো, আর তারপরে কিন্তু 2-5 মিনিটের মধ্যে আবার কন্টিনিউ করবো। টাইম হচ্ছে 10টা 24, আর আমরা এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। তো আমরা রয়েছি এখন পুসাউলিতে। সামনেই আসছে মুথানি, তারপরেই মোহানিয়া, আর তারপরেই পড়বে নওবাতপুর। তো নওবাতপুর পৌঁছে যাওয়া মানে কিন্তু আমরা ইউপির বর্ডারের কাছাকাছি পৌঁছে যাবো। বিহারে এলে একটা জিনিস কিন্তু খুব দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে সবার কাছে কিন্তু একটা করে গামছা ঠিক গলায় থাকবে, নাহলে মাথায় বাঁধা থাকবে। তো যেহেতু বিহারে প্রচণ্ড গরম থাকে, সেই কারণে গামছাটা কিন্তু অনেক দিক থেকেই উপকার দেয় আর কি। সেই কারণে এখানকার লোকেরা সবাই গামছাটাই বেশিরভাগ ইউজ করে। কি শান্তি ভাই, মেঘলা করতেই পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে এবারে। তো একদিকে ভয়ও লাগছে, কিন্তু যদি বৃষ্টি এসে যায় আবারও সেই রেনকোট টেনকোট পরার ঝামেলা কালকের মতন। ও বাপরে বাপ, ঝাড়খণ্ডে যা ফাঁসিয়েছে আমাদের। যদি ঝাড়খণ্ডে ওই বৃষ্টিটা না পেতাম আমরা, তাহলে কালকেই কিন্তু আমরা পুরো বিহারকে ক্রস করে ইউপিতে আরামসে ঢুকে পড়তে পারতাম। আজকের ডেটে সেকেন্ড টোল প্লাজা। আমরা এই ট্রিপে কতগুলো টোল প্লাজা যে ক্রস করেছি, এক একটা টোল প্লাজার যাওয়ার রাস্তা এক এক রকম। এটা পুরো আবার একদম মানে ঘুরে সাইড দিয়ে যেতে হচ্ছে। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। চলো, এই বোর্ডটা কিন্তু আগে দেওয়া ছিল না, এই বোর্ডটা নতুন করে লাগিয়েছে। আমাদের ছোট্ট একটা 125 সিসির বাইক নিয়ে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বিহার, বিহার থেকে ইউপি, প্রয়াগরাজ সোজা, বারাণসী সোজা। তো ইউপির রাস্তা কিন্তু একদম চাকাচাক পাবো। ইউপির রাস্তায় গাড়ি চালিয়ে জাস্ট মজা এসে যাচ্ছে ভাই, মজা এসে যাচ্ছে। তো আমরা যখন প্রয়াগরাজ এসেছিলাম মহাকুম্ভের সময়, তখন কিন্তু এইসব রোডগুলো পুরো জাম ছিল। আর এখন জাস্ট লাভলি লাগছে, কিন্তু দেখো কতটা সুন্দর রাস্তা, এঁকে বেঁকে যাচ্ছে, আর পুরো মাখনের মতন রাস্তা, কিছু বলার নেই। বিহারের ওই খারাপ রাস্তাকে পার করে আসার পরে এরকম সুন্দর রাস্তায় গাড়ি চালাবার যে মজাটা আছে না,
জাস্ট মুখে বলে বোঝানো যাবে না। ওয়েলকাম টু বারাণসী। তো এই যে বাম দিকে রাস্তা চলে যাচ্ছে, এটা চলে গেল বারাণসীর দিকে, আর আমরা যা স্ট্রেট চলে যাব মানে প্রয়াগরাজের দিকে। আমরা কলকাতা থেকে লাদাখ যাওয়ার পথে কিন্তু কোনো রকম সাইট সিন রাখিনি, নাহলে আমরা হয়তো বারাণসীতেও ঢুকতাম এবং বারাণসীটাকেও ভালোভাবে এক্সপ্লোর করতাম। ফেরার সময় কিন্তু প্রচুর সাইট সিনের প্ল্যানিং করা রয়েছে, তো দেখা যাক সমস্ত সাইট সিন কিন্তু কমপ্লিট করার চেষ্টাও করবো আমরা। এত সুন্দর রাস্তা আর ফাঁকা রয়েছে না, মনে হচ্ছে এবারে যে একটা ক্রুজ কন্ট্রোল বাইক হলে জাস্ট এরকম ক্রুজ কন্ট্রোলে দিয়ে আর আমি এরা ভেলাম দিয়ে জাস্ট বসে থাকবো, একটা মজাই এসেছে কিন্তু। তো আমাদের ছোটো ভাইয়ের তো ক্রুজ কন্ট্রোল নেই, সেই কারণে একটা হাত দিয়ে জাস্ট আমি গাড়িটা এখন চালিয়ে নিয়ে যাচ্ছি, আর পুরো একটা হাতকে এখন রেস্ট দিয়েছি। তো আমরা রয়েছি এখন বারাণসী ব্রিজের উপরে, আর ব্রিজ থেকে জাস্ট ভিউটা দেখো, ওয়াও। আর এদিকে পুরো বারাণসীর সিটিটা দেখা যাচ্ছে, কত মন্দির, ছোট 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 মন্দির কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। টাইম হচ্ছে এখন 12টা 12, আর আমরা ইউপিতেই ফার্স্ট হোল্ড দিলাম। তো এখান থেকে কানপুরের ডিস্টেন্স আছে 327 কিলোমিটার এবং দিল্লির ডিস্টেন্স আছে 795 কিলোমিটার। তো দেখা যাক আমরা আজকে কতদূর পর্যন্ত যেতে পারি। আর এখানে একটা সুন্দর গাছের ছাওয়াতে আমরা দাঁড়িয়েছি, এইসব তোমার দাঁড়িয়ে রয়েছে, ফোন টোন ঘাঁটছে, ভাই খুব ব্যস্ত মানুষ। রাস্তার কন্ডিশান দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ রয়েছে। তো কালকে আমাদের ফাটিয়ে দিয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টির জন্য, আর আজকে এইদিকে কিন্তু গরমে পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে আমাদের। তার মধ্যে আমি যে ওয়ারেসগুলো এনেছিলাম সেগুলো রয়ে গেছে আমার এই ব্যাগটাতে, যেই ব্যাগটাকে খোলা কিন্তু এখন পসিবলই নয়। তো কী করে তাই ভাবছি, নর্মাল জল খেয়ে খেয়ে কাটাতে হচ্ছে। ওয়ারেসটা হলে খুব ভালো হতো। সব কী করছে দেখো, এই দেখো জাম পড়ছে, জাম পড়ছে বারবার। তো বলছে প্রচুর মিষ্টি আছে জামগুলো, বলছে জাম পাড়ছে ওখানে। তো জামটা খাবো, খেয়ে আবার কন্টিনিউ করবো। ওই মাথায় না পড়ে, ওই জামগুলো দেখা হেভি মিষ্টি, হেভি মিষ্টি। একবার খেলাম তারপরে আবার পাঠতে গেছি, এত মিষ্টি। A few moments later. টাইম হচ্ছে 12টা 38, আমরা এখানে অনেকক্ষণ কিন্তু টাইম কাটিয়ে ফেলেছি। তো বাইরের রাজ্যে এই একটা সমস্যা, হিন্দিতে কি লেখা আছে আমি বুঝতেই পারছি না। একদিকে মোদির ছবি আছে, একদিকে আমাদের যোগীর ছবি আছে, দেওয়া রয়েছে দিল্লি 738 কিলোমিটার। চলো দিল্লি চলো ভাই, লোকে বলে এমনি দিল্লি বহুত দূর, তো দিল্লিকে আমরা অনেক কাছে নিয়ে চলে এসেছি আজকে। আমরা যতই লের দিকে এগোচ্ছি ততই কিন্তু এনার্জি যেন মন থেকে পাচ্ছি, কি ব্যাপার কে জানে। কারণ লাদাখ জায়গাটাই এমন না যে জাস্ট কিছু বলার নেই। যে একবার লাদাখ ভিজিট করবে সে এই জুন জুলাই মাসে ঘরে বসে থাকতে পারবে না, তাই খালি লাদাখ টানবে, চলে আয় চলে আয়। মনে হচ্ছে রাস্তার মধ্যে কেউ দোতলা বিল্ডিং করে ফেলেছে। এইদিকে যত রকম টোল প্লাজা তত রকম ডিজাইন, উপরে পুরো ঘরবাড়ি রয়েছে, সম্ভবত অফিসের কাজ বাসা হয় আর কি। আমরা এই লালানগর টোল প্লাজার সামনে তো দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে 2-5 মিনিট আমরা রেস্ট করলাম। মেঘ কিন্তু আবার ঘিরে যাচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে, যেটা সব থেকে বড় সমস্যার জিনিস। তোমরা যারা কলকাতা থেকে লাদাখ জার্নি করতে চাও তাদের এই রাস্তা সম্পর্কে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। এই যে রাস্তাগুলো রয়েছে না, এই রাস্তা দেখতে পাচ্ছ 3টে লেন রয়েছে টোটাল। প্রথমে হচ্ছে এই লেনটা, যেটা 70 থেকে 80-র মধ্যে গাড়ি যারা চলবে সেটা এই লেনে যাবে। সেকেন্ড লেনে লরি টরি যাওয়ার জন্য, এবং সব থেকে ওই ধারে যে লেনটা রয়েছে ওই লেনটা রয়েছে ওভার স্পিডিং করার জন্য। তো এই সমস্ত ছোট্টখাট্ট জিনিসগুলো যদি তোমরা জেনে থাকো, তো এই রোডে গাড়ি চালাতে তোমাদের কোনো রকম সমস্যাই হবে না। আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি ফার্স্ট লেনে থাকার, তার যখন একটু স্পিডে থাকি তখন আমরা সেকেন্ড লেনে যাই, তবে কখনোই আমরা কিন্তু থার্ড লেনে যাই না। কারণ পিছন থেকে কোন মুহূর্তে গাড়ি চলে আসবে তোমরা বুঝতেও পারবে না। মানে লুকিং গ্লাস এই দেখবে যে কেউ নেই, কয়েক সেকেন্ডের মধ্যে তোমার পিছনে ঠিক গাড়ি এসে হর্ন দেবে। খুব রিস্কের সাথে কিন্তু এইসব রোডে গাড়ি চালাতে হয়। একটু সাবধানতা যদি তোমাদের অবলম্বন না করো তাহলে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। এদিকে কিন্তু ভালো রকম বৃষ্টি হয়েছে একটু আগে, আর এখনও পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি পড়ছে। তো এই মেঘটাকে ছেড়ে আগে আমাদের আগের দিকে বেরিয়ে যেতে হবে যা হোক করে, কারণ এখন যদি দাঁড়িয়ে পড়ি একবার জোরে এসে গেলে কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবো আমরা। চলো, ও বাবা ওইদিকে বৃষ্টি হচ্ছে দেখো, পুরো সাদা হয়ে আছে। হ্যাঁ লাদাখ, লাদাখ লাদাখ
हाँ ये दूसरी टाइम है इसका, दूसरी टाइम है, पहले भी एक बार गया था, सेकंड टाइम। हम लोग देखिए इसके लिए आप लोग से मिलने के लिए वहाँ पर। अच्छा अच्छा अच्छा। कौन सा चैनल है? हाँ चैनल कौन था? ड्रीम ट्रैवल, ड्रीम ट्रैवल। हाँ देखा तो था, लग रहा है। हाँ देख के तो आप ड्रीम ट्रैवल देख के। ठीक है चलिए, थैंक यू, एकदम एकदम। हाँ हाँ हाँ। আরে বাপ রে বাপ, এখানে আমাদের সাবস্ক্রাইবার আছে ভাই। হিন্দিতে কথা বলছে তো আমার ভিডিও টিডিও দেখে, বলছে ভাষা বুঝতে পারি না কিন্তু তোমার ভিডিও খুব ভালো লাগে, দেখি আর কি। চলো, এরকম সাবস্ক্রাইবাররা রাস্তায় দেখা হলে না একটা মন থেকে আলাদাই ফিলিংস কাজ করে। ওরে বাবা কীরকম কাদাগুলা জলটা উঠছে দেখো, বৃষ্টির পরে ঢুকেও শান্তি নেই, পুরো ওই কাদাগুলা জলটা পুরো ছিটে ছিটে হয়ে পুরো হেলমেট ক্যামেরা ট্যামেরা সব ভর্তি হয়ে যাচ্ছে। কানপুর বাম দিকে 251 কিলোমিটার, প্রয়াগরাজ ডান দিকে 40 কিলোমিটার। ওকে, তো আমরা এখান থেকে স্লাইড লেফট নিয়ে নেবো। আমরা যখন প্রয়াগরাজ এসেছিলাম তখন কিন্তু এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা নিয়ে ওই ফ্লাইওভার দেখা যাচ্ছে, ওই ফ্লাইওভার হয়ে বেরিয়ে গেছিলাম। তো এখানে একটা বড় করে বোর্ডও দেওয়া রয়েছে, এই দেখো এই বোর্ডও দেওয়া রয়েছে, প্রয়াগরাজ ডান দিকে আর বাম দিকে গেলেই কানপুর। তো আমরা কানপুরের সাইডে যাচ্ছি। মহাকুম্ভের ব্লগগুলো যদি এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো তো প্লেলিস্টে একবার চেক করো, একটা সেরা অ্যাডভেঞ্চার করেছিলাম, জাম কাকে বলে কিন্তু ওই রাইডে দেওয়া আছে। হান্ডিয়া টোল প্লাজা, তো এই হান্ডিয়া টোল প্লাজা আমরা সবেমাত্র ক্রস করছি। আর এদিকে বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। একটু আগে যদি আমরা এদিকে ঢুকে যেতাম তাহলে কিন্তু ফুল কেস খেতে হতো আমাদের, পুরো ভিজিয়ে চান করে দিত। আর এখন তো আকাশ দেখো, পুরো নীল আকাশ, সাদা সাদা তুলোর মতন মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। এখান থেকে কানপুরের ডিস্টেন্স আছে 240 কিলোমিটার। এই টোল প্লাজার পর থেকে এই হাইওয়ে আর আমরা যে হাইওয়েতে এলাম তার কোনো তুলনাই করা যাবে না। এইদিকে দেখো পুরো দু সাইডে গার্ডওয়াল টাডওয়াল দিয়ে পুরো ব্যারিকেড করা, মানে গরু ছাগল কোনোভাবে যাতে না আসতে পারে। আর রোড কন্ডিশন তো এরকম চাকাচাক থাকবেই। আর আমাদের চারি ধার দেখতে পাচ্ছ এরকম নিম গাছ। তো আমি এক্সপ্রেসওয়েরও ধারে দেখেছি এরকম নিম গাছ কিন্তু বহু থাকে। কি কারণে নিম গাছ বসায় আমার ঠিক জানা নেই। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে হাইওয়ের ধারে এরকম নিম গাছ কেন বসিয়ে রেখেছে এদিকে, তো কমেন্টে অবশ্যই জানিও আমাকে। এখানে কিন্তু রাস্তার উপরে উপরে এরকম ইয়োর স্পিড বলে দেওয়া রয়েছে। তো 42-50-এর মধ্যে গেলে সবুজ হচ্ছে, আর একটু ওভার স্পিড করলে কিন্তু লাল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সামনে যদি পুলিশ থাকে তাহলে কিন্তু ধরলেও ধরতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফলো করে সবসময় গাড়ি চালাতে হবে। এই হাইওয়ে আর আমাদের হাইওয়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। এখান থেকে কানপুরের ডিস্টেন্স হচ্ছে 235 কিলোমিটার। আর আমরা রয়েছি এখন এলাহাবাদ বাইপাস রোডেতে। এইসব রোডে কিন্তু দেখতে পাচ্ছ সব টেকনোলজি ভর্তি, টেকনোলজিয়া ক্যামেরা ট্যামেরা চারিদিকে ভর্তি। আমরা ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট ফ্যামিলি থেকে বিলং করে যে এত দূর দূর রাস্তা কভার করছি আমাদের এই ছোট্ট একটা বাইক নিয়ে, সত্যি ভাবলেও মাঝে মাঝে অবাক লাগে। সবই সম্ভব হয়েছে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও এবং ভালোবাসা দিতে থেকো। এইরকম সুন্দর সুন্দর ব্লগ তো আসতেই থাকবে। আর রাস্তার জাস্ট ভিউটা একটু র ফাইল রাখছি, এটাকে একটু জাস্ট এনজয় করো। ও ভাই দেখো খালি রাস্তার ভিউটা দেখো, এইভাবে এইভাবে এঁকে বেঁকে পুরো সেই উপরের দিকে চলে যাচ্ছে, পুরো যেন সেই পাহাড়ে রাইড করলে যেরকমটা হয় সেই রকম। দারুণ দারুণ। আচ্ছা আমাদের চারি ধার দিয়ে কিন্তু এরকম নিম গাছ দেখো, এগুলো সব নিম গাছ। ওয়েলকাম টু খেপাল। তো খেপালে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। জোনপুর বাম দিকে। সকাল থেকে যে রাইড হচ্ছে শুধু গাড়িই চলছে, খাওয়া দাওয়ার কোনো ঠিকই নেই। আমরা সেই সকালে যে মুড়ি চানাচুর খেয়ে বেরিয়েছিলাম, তারপরে ওই একটু লাড্ডু খেয়েছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে, দুপুরের কোনো খাবারই হয়নি। কি হবে কে জানে। একটা জায়গায় দাঁড়াবো এরপরে, যেখানে দাঁড়িয়ে মুড়ি চানাচুর অলরেডি আমার ব্যাগের বাইরে বার করা রয়েছে। তো ওটাকে কিন্তু খেতে হবে, খেয়ে তারপরে বাকিটা যাবো। ও তো কম বাজেটে ট্যুর করা মোটেও ছেলেগেলা ব্যাপার নয়, কিন্তু সব দিকে পয়সা বাঁচাতে গেলে এই সমস্ত জিনিস খেয়েই তোমাদেরকে যেতে হবে আর কি। আর যদি এখন মোটামুটি হোটেলে খেতে যাই তো এখানকার সবজি ভাতের দাম প্রায় 150 থেকে 200 টাকা নিয়ে নেবে। রাত্রিবেলা আমরা ভাতটা রান্না করে খাবো, আর এখন দুপুরবেলা যা কিছু খেয়ে বেরিয়ে যাই আপাতত। ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আমরা দেখতে পেয়ে গেছি, এখানে আমি ফিউল আপ করাবো।
জল ভরবো, চলে আয়, জল জল। তো এখানে কত টাকা লিটার যায় দেখি। আমার 2 টাকাটা রয়েছে, রিস্ক নেওয়ার দরকারই নেই, ফুল ট্যাঙ্ক করে রাখি। কোথায় পেট্রোল পাম্প পাবো না পাবো তার ঠিক নেই। কিনতে গেছে 92 95। বিহারে কত নিল? 106 টাকা। এখানে 95 টাকা 41 পয়সা। তো এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে আমরা আবারও ফুল ট্যাঙ্ক করে দিয়েছি। তো আমাদের পেট খালি থাকুক আর যাই থাকুক, ভাইয়ের পেট কিন্তু সবসময় ভর্তি থাকা দরকার। যাই হোক, এখানে আমাদের 800 টাকা তেল গেল, তো পুরো গলা পর্যন্ত লোড হয়ে গেছে একদম ওকে। আর ফুল ট্যাঙ্ক করার পরে গাড়ির ওয়েট যেহেতু বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি চালানোটা অনেক চাপ। ওরে বাবা, একই গাড়ি ডেলিভারি লেখা। এইসব হাইওয়েতে এলে কিন্তু এরকম বড় বড় গাড়ি কয়েকটা দেখাও যায়। এই গাড়িটা সাইজ দেখো, 4 4 8, বাবা অনেক টাকার গাড়ি। কানপুরের ডিস্টেন্স এখান থেকে 208 কিলোমিটারের মতনই বাকি আছে। দেখা যাক আমরা কখন কানপুর ঢুকতে পারি। তো আজকেও কিন্তু একটা পেট্রোল পাম্প দেখে শুতে হবে। আর এদিকে যা গরম, রাত্রিরে আজকে ফাটবে বলেই মনে হচ্ছে আমার। লখনৌ বাম দিকে 1.5 কিলোমিটার, দিল্লি 658 কিলোমিটার বাকি আর মাত্র। তো এবারে একটা ছাওয়া জায়গা থেকে দাঁড়াবো আমরা, দাঁড়িয়ে কিছু খেতে হবে, খিদে পাচ্ছে। এখানে আবার ছাওয়া জায়গাও দেখতে পাচ্ছি না সেরকম। টাইম হচ্ছে এখন 4:15। যেহেতু আছে দুপুরে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের, সেই কারণে আমরা বাইকগুলো সেরকম দাঁড় করিয়েছি। আর এখানে আমাদের মুড়ি চানাচুর মাখানো চলছে। তো এখানে আমরা মুড়ি চানাচুর খাবো, তারপরে বাকি জার্নি কন্টিনিউ করবো। ওরে বাবা, গাড়িগুলো যাচ্ছে বুঝতে পারছো, শুধু চেক করে আওয়াজ হচ্ছে, আর কোনো শব্দ পাবে না। আর এখানে লোকেশনটা দেখো একবার, দারুণ লাগছে কিন্তু, পুরো ক্লিয়ার স্কাই। আর আমরা একটু আগে পর্যন্ত বৃষ্টিতে ভিজে এলাম। যাই হোক, রোদের কিন্তু ভালো টেম্পার রয়েছে, প্রচণ্ড গরম। হ্যাঁ, এদিকে ভালো গরম আছে। টাইম হচ্ছে 4:41। আর আমরা এখানে মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট করে সবে মাত্র বেরোচ্ছি। দিল্লি 655 কিলোমিটার। চলো দিল্লি, আই এম কামিং। ইউপির এই সমস্ত রাস্তাতে অনেক কিন্তু ময়ূর দেখা যায়। এবারে কিন্তু একটাও ময়ূর দেখতে পাইনি আমি, কেন কে জানে। এর আগের বার তো অনেক কটা ময়ূর দেখতে পেয়েছিলাম, এরকম রাস্তার ধারে ধারে জাস্ট বসেছিল। এই ট্রিপে আমরা আমাদের বাড়ি থেকে এখনও পর্যন্ত 860 কিলোমিটার কমপ্লিট করেছি জাস্ট 2 দিনে। তো এই কিলোমিটার কিন্তু আরও বাড়বে, কারণ আমরা যেতে চলেছি এখন কানপুর। তো কানপুর পর্যন্ত এখনও প্রায় ডিস্টেন্স বাকি আছে 170 কিলোমিটারের মতন। তো 170 কিলোমিটার কিন্তু এখনও পর্যন্ত অ্যাড হবে। আর এখান থেকে দিল্লির ডিস্টেন্স আছে 643 কিলোমিটার। তো যত দিল্লির দিকে আমরা অগ্রসর হচ্ছি, তত কিন্তু দিল্লির বোর্ড আরও অনেক ঘন ঘন হয়ে গেছে। ইউপিতে একটা সুন্দর ব্রিজ পেয়েছি, এখান থেকে জাস্ট ভিউ দেখো। আর জলের কালারটা দেখেছো, পুরো নীল হয়ে আছে, দারুণ লাগছে। এই ব্রিজটাও কিন্তু বেশ লম্বা একটা ব্রিজ, আর ব্রিজে কাজ চলছে মনে হয়। তো যদিও এই দিক দিয়ে হাফ লরি যাচ্ছে, ওই দিক দিয়ে হাফ লরি যাচ্ছে। মধ্যিখানে এটা দেওয়ার কারণটা কি আমার ঠিক জানা নেই। কোকরাজ টোল প্লাজা। তো এই টোল প্লাজাতে পয়সা দেওয়া ভাই মানা যায়, যে হ্যাঁ চলো পয়সা নিচ্ছে, তার কাজ করেছে। কারণ রাস্তার কন্ডিশন, এই সমস্ত টোল প্লাজায় পয়সা দিলে গায়েই লাগবে না। এই সমস্ত রাস্তায় যারা গাড়ি চালাবে, ওই রোডেতে গাড়ি চালাতে গেলে যদি পয়সা দিতে হয়, তাহলে আর কিছু বলার নেই। সূর্যের আলোটা একটু কমেছে, যার জন্য এখন গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। তবে কানপুরের ডিস্টেন্স বাকি আছে এখনও পর্যন্ত 149 কিলোমিটার। এখানে আবার রাস্তার ধারে ধারে কত আম বিক্রি হচ্ছে দেখো। আজ মোটামুটি কানপুর যদি ঢুকে যাই, তো কালকে কিন্তু আমরা দিল্লি পার করে পেয়ে যেতে পারবো। আর তার পরের দিনকেই তোমাদেরকে দেখাতে পারবো পাহাড়ের দর্শন। এই টাইমটাই রাইড করতে এত দারুণ লাগছে, জাস্ট বলে বোঝানো যাবে না। না গরম লাগছে না ঠান্ডা লাগছে, দারুণ কন্ডিশন ভাই, দারুণ ওয়েদার কন্ডিশন রয়েছে। এই ট্রিপটা আমরা রোডের কিন্তু ফুল মজা নিচ্ছি, এটুকু ঠিক। কোথায় গিয়ে পৌঁছাবো, কখন গিয়ে পৌঁছাবো, সেটা আলোচনা করার বিষয় নয়। আমরা আসলে রাস্তায় বেরিয়েছি রাস্তার মজা নেবো বলে। আর রাস্তার মজাই যদি আমরা না নিতে পারি, তাহলে বাইক নিয়ে কিন্তু বেরোনোর কোনো মানেই হয় না। আমরা এই কলকাতা থেকে লাদাখ ট্রিপে 125 সিসির বাইক নিয়ে এখনও পর্যন্ত 900 কিলোমিটার কিন্তু কমপ্লিট করে ফেলেছি। থ্যাঙ্কস ফর ভিজিটিং হাইল্যান্ড অফ লর্ড বুদ্ধা কৌশম্বি। ওকে,
এখানে বুদ্ধা কৌশম্বী বলে কোনো একটা মন্দির টন্দির হবে। বাপরে বাপ, এদিকে আম গাছ দেখো। কোথায় আছি, ইউপিতে আছি না মালদায় আছি বোঝা মুশকিল। পুরো আমের বাগান করে রেখে দিয়েছে এখানে। ওই কারণেই এখানে আম টাম সব রাস্তার ধারে ধারে বিক্রি হচ্ছে। তো এখানে আম সস্তা নাকি বুঝতে পারলাম না, তবে আমগুলো কিন্তু ইউনিক, একদম সরু সরু লম্বা লম্বা টাইপের আম রয়েছে। এত দূরে জার্নি করছি আমরা, আমাদের ছোট ভাই সম্পর্কে কিছু বলা অবশ্যই দরকার। জাস্ট হাইওয়ের উপরে বাঘের মতন গর্জন করছে ভাই, বাঘের মতন গর্জন। মানে আমি বুঝতেই পারছি না যে এটা 125 সিসির বাইক। লিটারালি বলছি আমি 80-90-এ কিন্তু ক্রুজ করছি। 80-90 ক্রুজ করার সময় এতটুকু পাওয়ার ল্যাগিং কিন্তু হচ্ছে না। আর সবথেকে বড় কথা, মাইলেজের তো রাজা রয়েছে আমাদের ভাই, আর মাইলেজও কিন্তু একটা দুর্দান্ত দিচ্ছে আমাদেরকে। এখন টাইম হচ্ছে 6:16 আর আমরা সেই থেকে কিন্তু কন্টিনিউ গাড়ি চালাচ্ছি। মানে এতটুকু কোনো শরীরের কষ্ট হচ্ছে না যে মনে হচ্ছে যে হাত পা যন্ত্রণা হচ্ছে বা একটু দাঁড়াতে হবে। আমরা দাঁড়াচ্ছি শুধুমাত্র বাইকটাকে রেস্ট দেওয়ার জন্য, কারণ আমাদের এই ছোট্ট ভাই কিন্তু অনেক দূর জার্নি করতে চলেছে। এই দুটো চাকার উপরে ভরসা করেই আমাদের এই পুরো ট্রিপটা চলতে থাকবে, ঠিক আছে? তো একে বেশি কষ্ট দিলে হবে না, এর দিকটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ভেবেছিলাম যে কানপুরকে টপকে হয়তো বেরিয়ে যেতে পারবো, কিন্তু কানপুর ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে যাবে। তার উপরে আবার আমাদের আজকে থাকার জায়গা খুঁজতে হবে। প্রতিটা দিনের শেষে এই আমাদের থাকার জায়গা খোঁজাটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো সন্ধ্যের আলো ফুটে গেছে, আমরা 4টে ইন্ডিকেটার জেলে নিয়েছি অলরেডি। ফতেপুর সোজা 11 কিলোমিটার, ওকে। দিল্লি 561 কিলোমিটার। চলো ফাইনালি আমরা দিল্লিকে 500 কোটাতে কিন্তু নিয়ে আসতে পেরেছি। কালকে তো আমরা দিল্লি ফিল্লি পার করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে যদি আমরা কানপুর ঢুকে যাই ঠিকঠাক টাইমের মধ্যে, তাহলে কালকে তো দিল্লি আমরা আরামসে পার করেই দেবো। 7টা বেজে গেছে, এখনও পর্যন্ত এদিকে দিনের আলো দেখো, এখনও পর্যন্ত আলো এত রয়েছে। আমাদের ওখানে হলে এতক্ষণ সন্ধ্যে নেমে যেত। তো যতই আমরা উত্তরের দিকে এগোচ্ছি ততই কিন্তু এই টাইমটা আরও বেড়ে যাবে। মানে লেফে যখন আমরা থাকবো তখন প্রায় সন্ধ্যে হবেই 8টার সময়। আর সন্ধ্যেবেলা এই লাইট জ্বলার ভিউটাকে কেমন লাগছে বলো। জাস্ট চোখে না দেখলে এই জিনিসটাকে বিশ্বাস করা যাবে না। জাস্ট পুরো মনে হচ্ছে স্বর্গ স্বর্গ। যারা হাইওয়েকে ভালোবাসে তারা আমার এই মনের ফিলিংসটাকে ভালোভাবে বুঝতে পারবে। যারা এখনও পর্যন্ত প্ল্যানিং করছো যে লাদাখ যাবে কি না, তো আমার এই ভিডিওটা দেখার পর আমি 100% গ্যারান্টি দিতে পারি অবশ্যই একবার হলেও লাদাখের জন্য বেরোবে। কারণ আমরা এই ট্রিপটা করতে চলেছি সব থেকে কম খরচে। তোমরা দেখলে যে আমরা কীভাবে কিন্তু খরচা কমাচ্ছি, একের পর এক খরচা কমাচ্ছি। হোটেল না নিয়ে সেকেন্ড খরচা কমাচ্ছি কিন্তু খাওয়া দাওয়াটাকে অনেক চিপ রেখে, নিজেরা যেটা নিয়ে এসেছি সেই জিনিসটাকে খেয়ে খেয়ে কিন্তু আমরা এত দূর পর্যন্ত চলে এসেছি। তো সবার শেষে আমি একটা বাজেট ভিডিও বানিয়ে দেবো যে কত টাকা আমাদের এই ট্রিপটাতে খরচা হলো। রাত্রিবেলা রাইড করার কিন্তু একটা আলাদাই মজা আছে। সব গাড়ির আলোগুলো জ্বলে যায়, হাইওয়ের ধারে যত লাইট রয়েছে সেই সব লাইটগুলো জ্বলে যায়, তো দেখতে কিন্তু একটা অপরূপ সুন্দর লাগে। আর আমরা কিন্তু সেই থেকে কন্টিনিউ এখনো পর্যন্ত গাড়ি চালিয়েই যাচ্ছি। কানপুরের আর দেখাই পাচ্ছি না। ও এইদিকে ধাবাগুলোর ভিউ দেখো। ও রাত্রির বেলা কিন্তু এই ধাবাগুলো একটা অন্য রূপে সেজে ওঠে, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো লাইট দিয়ে সাজিয়ে রেখেছে একদম। ওয়াও, দেখতে কিন্তু দারুণ লাগছে। টাইম হয়ে দেখতে দেখতে 7:49 আর আমরা এখনও পর্যন্ত কানপুর থেকে 62 কিলোমিটার দূরে রয়েছি। কানপুরে গিয়ে আমাদের মেন কাজ হচ্ছে একটা মাথা গোঁজার ঠাই খোঁজা। সেইটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। এখান থেকে দিল্লি 530 কিলোমিটার, গোয়ালিয়র হচ্ছে 329 কিলোমিটার। চলো, তো রাত্রির হয়ে যাওয়ার পরে কিন্তু স্পিডটা আমাদের অনেকটাই ড্রপ হয়ে গেছে, কারণ চার চাকাগুলো খুব উল্টোপাল্টা চলছে এইদিকে। তো আমরা মোটামুটি এই 50 থেকে 60-এর মধ্যেই চালাবার চেষ্টা করছি। একটু আগে আমি দাঁড়িয়েছিলাম, তো ময়ূরের ডাক কিন্তু শুনতে পেয়েছি, তবে ময়ূর এখনও পর্যন্ত চোখে পড়েনি। তো কালকেরে আমরা যখন যমুনা এক্সপ্রেস হয়ে যাব তখন কিন্তু ময়ূরের দেখা পেতে পারি। তো আমরা কানপুরটাকে পার করে দিয়েছি। পার করে একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়েছিলাম যদি থাকতে দেয়, কিন্তু এখানে থাকতে দিচ্ছে না, বলছে জায়গা নেই, থাকা যাবে না, এরকম ব্যাপার। ঋষভ গেছিলো। ঋষভ কি বলছে পেট্রোল পাম্পটাই? কি বলছে পেট্রোল পাম্পটাই? বলছে পেট্রোল পাম্পে থাকার জায়গা নেই, দেবে না বলছে না, ডাইরেক্ট বলছে থাকার জায়গা। বাদ দে, চলো আগে চলো।
কানপুরের ওভারব্রিজে আমাদের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। মানে জাস্ট আমরা কানপুরের ওভারব্রিজে উঠেছি আর ওই যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর ক্যামেরা যা হোক করে আমি জাস্ট ট্যাঙ্ক ব্যাগে ঢুকিয়ে চলে এসেছি আর কি। তো চলো এবারে যাওয়া যাক আগের দিকে। হ্যাঁ, পুরো চান করে গেছি আমরা। ইউপিতে আমরা 5-6টা পেট্রোল পাম্পের জিজ্ঞাসা করলাম, যদিও ওটা ছিল সিটির কাছাকাছি পেট্রোল পাম্প, তো ওখানে কিন্তু আমাদের থাকতে দিল না। তো আমি জানি না এবারে আগে যাচ্ছি আমরা, আর যদি একান্ত থাকতে না দেয় তাহলেও কোনো ব্যাকআপ প্ল্যান কিন্তু আমাদের কাছে নেই, তাহলে আমাদেরকে হোটেল নিতে হবে আজকে। আর হোটেল খোঁজাটাও কিন্তু এত রাত্রেবেলা ভীষণ চাপের, প্রায় 10টা বাজে এখন। কি ঝামেলায় পড়া গেল আজকে কে জানে। অনেক কষ্টে আমরা একটা পেট্রোল পাম্প কিন্তু পেয়েছি যেখানে থাকতে দিচ্ছে আমাদের, এটাই সবথেকে বড় কথা। এটা হচ্ছে এইচপির পেট্রোল পাম্প। আমরা কানপুর সিটা থেকে অনেকটাই এগিয়ে এসেছি, এসে এইখানে আজকে রাতটা কাটাবো। টাইম হচ্ছে এখন পাক্কা 11টা, আর আমরা রয়েছি সাজেন্ডি কানপুরে। আর আমাদের টেন্ট সেট আপ হয়েছে এখানে, দেখো এখানে আমাদের টেন্ট সেট আপ হয়েছে, আর আমাদের পিছনেই পেট্রোল পাম্প রয়েছে। তো টেন্টটা সেট আপ করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগছে না, মোটামুটি 5-7 মিনিটের মধ্যে কিন্তু টেন্টটা পুরোপুরি সেট আপ হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের একটু ভাত খাবার ইচ্ছে আছে, কারণ কয়েকদিন ভোর কিন্তু আমরা শুকনো জিনিস খেয়েই চলছি, সেই কারণেই আজকে আমাদের এখানে হাঁড়ি বাসন সব বার হচ্ছে। তো ইচ্ছা আছে ভাত হবে, তার সাথে আলু ভাজা। আমি পেট্রোল পাম্পের ওয়াশরুম থেকে সবেমাত্র চান টান করে এলাম। আর চানটা করতে সত্যি বলছি মানে পুরো ঝরঝরে লাগছে এখন শরীরটা। সারাদিনের জার্নি পুরো এক নিমিষে কিন্তু মিশে গেল। তো যাই হোক, এবারে আমাদের রান্না বান্না করতে হবে, যেটা কিন্তু টাইম সাপেক্ষ ব্যাপার। এখন অলরেডি 11টা বেজে গেছে, জানি না কখন কী হবে। তো এবার ঋষভ যাচ্ছে চান টান করতে, তো চান ফান আগে করা হোক, তারপরে রান্না বান্না কী হবে দেখা যাবে। যে কোনো জায়গায় আমরা যখন টেন্ট করি, তো টেন্ট করার প্রথম কাজ হচ্ছে আমাদের যা যা ডিভাইস রয়েছে সেগুলোকে চার্জ দেওয়া। তো আজকেও সেম কাজে বসে পড়েছি আমি, এইসব কাজে চান করতে, আর আমি এদিকে সব চার্জে বার্জে বসাচ্ছি। এরপরে রান্না বান্নাও করতে হবে, কখন রান্না হবে আর কখন খাওয়া হবে কোনো ঠিক নেই। তবে আজকে যত রাত্রিই হোক মোটামুটি খাওয়া দাওয়া তো হবে। তো যাই হোক, এখনকার আপডেট হচ্ছে এই ভিতরে টেন্টের অবস্থা এরকম রয়েছে। গরম আজকে সেরকম লাগছে না। তো আমাদের বাইকগুলো একদম আমাদের টেন্টের সামনেই রয়েছে। তো একটা সেরা অ্যাডভেঞ্চার লাদাখে, এর থেকে বড় অ্যাডভেঞ্চার করে আশা করছি কেউ আজ পর্যন্ত যায়নি। তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এরকম নতুন নতুন অ্যাডভেঞ্চার কিন্তু আরও আসতে চলেছে। এখানে আমাদের চালে ডালে ফোটানো চলছে, তার সাথে সাথে বাইরে কিন্তু বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি গ্যাসে ভাত ডালটা হচ্ছে, মানে চাল ডাল একসাথে ফুটছে, আর আলু কাটাকুটি চলছে, রিসব কাটাকুটি করছে সব। বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন, আর ঋষভ ভাই টেন্টের মধ্যে বসে আছে। এই দেখো বসে আছি, আলু কাটছি। ও আলু কাটছে, ওরে বাবা জল ঢুকে যাচ্ছে, বন্ধ করে দেখা যায় না। যাবে না। বৃষ্টির মধ্যে এখন আমাদের রান্না বান্না চলছে। লাদাখে এসে থেকে আমার যে অ্যাডভেঞ্চারটা হচ্ছে সেটা জাস্ট বলার কিছু নেই। তো এরকম অ্যাডভেঞ্চার আমি লাইফের ফার্স্ট টাইম করছি। আর তোমার যদি এরকম অ্যাডভেঞ্চার ভালো লাগে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের হালাইকার বাবু বসে আছে এখানে। হালাইকার বাবু কী রান্না হচ্ছে? রান্না হচ্ছে ভাত, হ্যাঁ, আর ভাতে আর ডালে একসাথে মিক্স করে, আচ্ছা, আর আলু ভাজা। এখানে ভাত ডালে ফুটছে, আর এখানে আলু ভাজা সব সাজ সাজম কাটা রয়েছে, তেল ফেল সব। হ্যাঁ, কদিন পরে আজ পেটে ভাত যাবে, তাই তো? দুদিন পর। তাহলে কিছু বক্তব্য আছে আজকে রাইড সম্পর্কে? আরে রাইড তো খুব ভালোই হয়েছে, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। কানপুরের ওভারব্রিজে হট করে কোথা থেকে কানপুর ওভারব্রিজে উঠেছি, গোসল দ্বারা সব ভিজে গেল। সারাদিন বৃষ্টি নেই, ওখানে পুরো ভিজে গেল। 5 মিনিটের বৃষ্টিতে আমরা পুরো ভিজে স্নান।
দাও 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 2,000 years later. এখন টাইম হচ্ছে প্রায় 1টা, আর আমাদের রান্নাবান্না সবেমাত্র শেষ হয়েছে। আর রান্নাবান্নার মধ্যে রয়েছে দেখো এরকম চালে ডালে ভাত হয়েছে, উপরে ঘি রয়েছে, এখানে রয়েছে আলু ভাজা। তো আজকে 2 দিন পর, মানে কাল থেকে আমাদের পেটে ভাত যায়নি, আজকের এই প্রথম রাত্রিবেলা ভাত খাচ্ছি আমরা। তো কম বাজেটে লাদাখ ট্যুর করা মোটেও সোজা ব্যাপার নয়, তো এই সমস্ত স্যাক্রিফাইস কিন্তু তোমাদেরকে করতেই হবে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া করে নিয়ে লম্বা ঘুম দেবো। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।